আমাদের আজকের আলোচনা হবে তাপ অর্থাৎ হিট, মেনলি থার্মাল প্রপার্টিজ অফ হিট। তা থার্মাল প্রপার্টি আলোচনা করতে গেলে প্রথমে আমাদের আলোচনা করতে হবে তাপ কাকে বলে। আমরা সকলেই জানি তাপ এক প্রকার শক্তি, যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়। Heat is a type of energy which warms a body due to its gain and which cold a body when it is released. এটা আমরা সকলে জানি। তাহলে আমরা তাপের সংজ্ঞা দিতে গিয়ে দেখলাম যে হট এবং কোল্ড, উষ্ণ এবং শীতল, এই দুটো টার্ম এসছে। তো এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ হট অ্যান্ড হোয়াট ইজ কোল্ড। হট অ্যান্ড কোল্ড ইজ নাথিং বাট থার্মাল কন্ডিশন অফ এ বডি। একটা বস্তুর তাপীয় অবস্থাকেই আমরা উষ্ণ অথবা শীতল বলে থাকি। যখন কোনো একটা বস্তু তাপ বর্জন করে তখন সে শীতল হয়, ঠিক একই রকমভাবে যখন কোনো একটা বস্তু তাপ গ্রহণ করে তখন সে উত্তপ্ত হয়। অ্যান্ড দিস থার্মাল কন্ডিশন, এবং এই তাপীয় অবস্থাকে আমরা বলে থাকি তাপমাত্রা বা উষ্ণতা। তাহলে তোমরা আগেও পড়েছ, এখনো নিশ্চয়ই জানো যে তাপ এবং উষ্ণতার মধ্যে পার্থক্য কি। সকলেই আমরা জানি তাপ এক প্রকার শক্তি, তাপমাত্রা হলো পদার্থের তাপীয় অবস্থা। তাপ গ্রহণে বস্তু উত্তপ্ত হয়, তাপ বর্জনে বস্তু শীতল হয়। তাপ পরিমাপ করা হয় ক্যালোরি এককের সাহায্যে, তাপমাত্রা পরিমাপ করা হয় ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন এই এককের সাহায্যে। তাপের পরিমাপের যন্ত্র হলো ক্যালোরিমিটার এবং তাপমাত্রা পরিমাপের যন্ত্র হলো থার্মোমিটার। তা এগুলো আমাদের আগেই আমরা শিখে এসেছি। তা সত্ত্বেও কিছু জিনিস বলতেই হবে। তো সেই জন্যই আমরা প্রথমে আলোচনা করছি যে কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে বা বর্জন করে তাহলে সেই গৃহীত বা বর্জিত তাপ গৃহীত বা এই বর্জিত তাপের মান কত, যেটাকে আমরা এখানে লিখে রেখেছি। দেখো, যদি বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটে, অর্থাৎ যদি তার তাপমাত্রা বাড়ে অথবা তাপমাত্রা কমে, তাহলে গৃহীত বা বর্জিত তাপের মান m ইন্টু এস ইন্টু ডি থিটা, যেখানে m হলো বস্তুর ভর, এস হলো আপেক্ষিক তাপ এবং ডি থিটা হলো তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাস। আর যদি তার অবস্থার পরিবর্তন ঘটে, তাপমাত্রা স্থির থাকে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ সে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে ভেপার, কঠিন থেকে তরল বা তরল থেকে বাষ্প যদি পরিবর্তিত হয়, তখন গৃহীত বা বর্জিত তাপের মান হবে m ইন্টু এল, যেখানে এলটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট, লীন তাপ। এটাও তোমরা পড়েছ। ঠিক আছে, তাহলে এইগুলো সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি, এখনো একবার আলোচনা করে দিলাম গৃহীত বা বর্জিত তাপ সম্পর্কে। এইবারে দেখো যে তাপের দুটো একক আছে, একটা হচ্ছে ক্যালোরি, সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এবং আর একটা হচ্ছে জুল, এসআই পদ্ধতিতে জুল। এবং আমরা জানি যে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। দেখো
1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। ঠিক আছে, এবং বৃহত্তর একক কিলো ক্যালোরি, কিলো জুল আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা এখন দেখলাম যে যেহেতু তাপ এক প্রকার শক্তি, তাহলে তাপ শক্তির সঙ্গে নিশ্চয়ই কৃতকার্যের সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? W কৃতকার্য ইকুয়াল টু জে ইন্টু এইচ। ঠিক আছে, যেখানে যেটাকে আমরা বলি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, হ্যাঁ, তার ভ্যালু 4.2 জুল পার ক্যালোরি। অর্থাৎ 1 ক্যালোরি তাপ উৎপাদনের জন্য 4.2 জুল পরিমাণ কার্য করতে হয়। কি দেখো, এবারে আমরা চলে আসি, যেহেতু আমরা তাপ সম্পর্কে কিছুটা আলোচনা করেছি, সঙ্গে সঙ্গে উষ্ণতা বা তাপমাত্রা সম্পর্কেও আমাকে আলোচনা করতে হবে। তাপমাত্রা পরিমাপের জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি। তোমরা জানো থার্মোমিটার ব্যবহার বা তৈরি করা হয় তরল পদার্থকে তাপ দিলে তার আয়তনের প্রসারণ ঘটে, এই নীতির উপর থার্মোমিটার তৈরি হয়েছে, যাকে আমরা বলি সাধারণ থার্মোমিটার। এবং এই তাপমাত্রা মাপার জন্য আমরা বিভিন্ন রকমের তাপমাত্রা পরিমাপক স্কেল তৈরি করেছি, যেমন সেন্টিগ্রেড স্কেল, যে তাপমাত্রাকে আমরা ডিগ্রি সেলসিয়াস দিয়ে বলি, ডিগ্রি সেলসিয়াস দিয়ে বলা হয়। ফারেনহাইট স্কেল, যে তাপমাত্রাকে আমরা ডিগ্রি ফারেনহাইট দিয়ে বলতে পারি। আর বর্তমান দিনে আমরা যেটা ব্যবহার করি আন্তর্জাতিকভাবে সেটা হচ্ছে কেলভিন স্কেল, যাকে আমরা কে, শুধু কে দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এই যে তিনটে স্কেল, এই তিনটে স্কেলের মধ্যে নিশ্চয়ই সম্পর্ক আছে। যদি সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে সি, এফ এবং কেলভিন স্কেলের তাপমাত্রাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, তাহলে সেই সম্পর্কটা কেমন? C/5 ইকুয়াল টু F-32/9 ইকুয়াল টু T-273/5। দেখো, এটা হলো তিনটে স্কেলের মধ্যে যে সম্পর্ক। তাহলে এই সম্পর্কের কাজে লাগিয়ে আমরা বিভিন্ন স্কেলের তাপমাত্রা পরিমাপ করতে পারি। কি ঠিক আছে? নিশ্চয়ই। হ্যাঁ, এছাড়াও আমি আরো দুটো স্কেলের সম্পর্কে একটু আলোচনা করছি। এই তিনটে সাধারণ থার্মোমিটারের তিনটে স্কেল আছে আমরা জানি। এছাড়াও আমরা উচ্চ তাপমাত্রা মাপার জন্য এবং নিম্ন তাপমাত্রা মাপার জন্য আরো দুটো যন্ত্র ব্যবহার করি। তার মধ্যে একটাকে আমরা বলছি প্লাটিনাম রোধ থার্মোমিটার। প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, যেখানে প্লাটিনামের রোধ পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রার পরিবর্তন আমরা পরিমাপ করতে পারি। তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ পড়েছো যে তাপমাত্রা পরিবর্তিত হলে ধাতব পদার্থের রোধের পরিবর্তন হয়। কেমন ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, R থিটা ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা থিটা। ঠিক আছে, দেখো, যেখানে R0 হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, আর থিটা হলো থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, এবং আলফা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক। আলফাটাকে আমরা বলি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। দেখো, ঠিক আছে, তাহলে আমরা এই প্লাটিনাম রোধ থার্মোমিটারের সাহায্য নিয়ে আমরা কোনো উচ্চ তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় প্লাটিনাম গলে যাবে, প্লাটিনামের গলনাঙ্ক পর্যন্ত তাপমাত্রা আমরা পরিমাপ করতে পারব। তাহলে আমরা প্রথমে কি করব না, আমরা জানি যে থার্মোমিটার যখন আমরা তৈরি করি তখন দুটো তাপমাত্রাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরি। একটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, এবং যার
মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে তাপমাত্রায় জল জমে বরফ হয়, এটাকে অনেকে আইস পয়েন্টও বলে। আর একটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যে তাপমাত্রায় জল স্ফুটন পদ্ধতিতে বাষ্পে রূপান্তরিত হয়। ঠিক আছে, এই দুটো হলো আমাদের স্ট্যান্ডার্ড তাপমাত্রা। এই দুটো প্রমাণ তাপমাত্রাকে ধরে আমরা কোনো অজানা তাপমাত্রার মান বার করব। সেই জন্য আমরা করি কি, প্রথমে এই প্ল্যাটিনাম রোধ থার্মোমিটারকে, অর্থাৎ প্ল্যাটিনামটাকে প্রথমে আইসের মধ্যে রাখি, বরফের মধ্যে রাখি, এবং দেখি তার রোধ কত, R0। তারপর তাকে স্টিমের মধ্যে রাখি, দেখি রোধ হলো R100। তারপর আননোন, রোধ হলো R θ। দেখুন স্যার, তাহলে আমরা এই ফর্মুলা কাজে লাগিয়ে নিশ্চয়ই এখানে দুটো ইকুয়েশন তৈরি করতে পারি। একটা হবে R θ ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা থিটা, আর একটা হবে R100 ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 100। দেখো, তাহলে ফ্রম দিস রিলেশন আমরা দেখাতে পারি R θ মাইনাস R0 ডিভাইড বাই R100 মাইনাস R0 ইকুয়াল টু থিটা বাই 100। দেখো, ফ্রম দিস রিলেশন উই ক্যান ক্যালকুলেট থিটা। তাহলে এই সমীকরণ থেকে আমরা থিটা বার করতে পারবো। হ্যাঁ, অবশ্য যেহেতু এই তাপমাত্রা অনেক বেশি, এটা সাধারণ থার্মোমিটার দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। ঠিক আছে, দেখো, এটা হলো প্ল্যাটিনাম রোধ থার্মোমিটারের নীতি। ঠিক একই রকম ভাবে আমরা আরো একটা থার্মোমিটার ব্যবহার করি, যেটা দিয়ে অনেক নিম্ন তাপমাত্রা পরিমাপ করা যায়, যেটাকে আমরা বলি হিলিয়াম কনস্ট্যান্ট ভলিউম থার্মোমিটার। দেখো, এখানে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় এবং তার ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা হয়। তাহলে আমরা জানি কোনো গ্যাসের যদি আয়তন স্থির থাকে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে কি হবে, তার চাপের পরিবর্তন হবে, প্রেসার চেঞ্জ করবে। তাহলে আমরা প্রেসারের পরিবর্তনের যে ফর্মুলা সেটা আমরা জানি, পি থিটা ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস গামা ভি, যেহেতু ভলিউম কনস্ট্যান্ট এটা হচ্ছে ইন্টু থিটা, যেখানে গামা ভি হচ্ছে স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। দেখো, স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এটাকেও তুমি এই থার্মোমিটারকে তুমি একই পদ্ধতিতে ব্যবহার করতে পারবে। অর্থাৎ প্রথমে তুমি আইসের চাপ মাপবে, ওই হিলিয়াম গ্যাসকে আইসের মধ্যে রাখবে, তারপর স্টিমের মধ্যে রাখবে, তারপর আননোন তাপমাত্রার মধ্যে রাখবে। সেম প্রসেসে আমরা করতে পারবো। আইসের মধ্যে রাখলাম P0, স্টিমের মধ্যে রাখলাম P100 এবং আননোনের মধ্যে রাখলাম P θ। দেখো, তাহলে একদম এই ফর্মুলা ইউজ করে আমরা সেম ইকুয়েশন বার করতে পারি, P θ মাইনাস P0 ডিভাইড বাই P100 মাইনাস P0 ইকুয়াল টু থিটা বাই 100। দেখো, এবং আমরা এই থার্মোমিটার দিয়ে -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপতে পারি। কেন না, -273 ডিগ্রি সেলসিয়াসে আসলে এই হিলিয়াম গ্যাসের আয়তন বা চাপ শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই থার্মোমিটার সম্পর্কেও আলোচনা করলাম। দেখো, এইবারে আমরা একটু আলোচনা করি
তাপীয় প্রসারণ সম্পর্কে। তাপীয় প্রসারণ, তাপীয় প্রসারণ সম্পর্কে। দেখো, আমরা সকলেই জানি যে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থগুলিকে তাপ প্রদান করলে তারা প্রসারিত হয়। কেমন প্রসারণ ঘটে? কঠিন পদার্থের ক্ষেত্রে তাদের 3 রকমের প্রসারণ হয়। সলিড, কঠিনের ক্ষেত্রে 3 রকমের প্রসারণ হয়। কেমন না, একটা হচ্ছে দৈর্ঘ্যগত, একটা হচ্ছে ক্ষেত্রফলগত, এবং আর একটা হচ্ছে আয়তন। এই 3 রকমের প্রসারণ আমরা লক্ষ্য করতে পারি। আবার যদি তুমি কোনো তরল পদার্থকে নিয়ে তাপ দাও, তাহলে তরলের কেবলমাত্র আয়তন আছে, তার আয়তনটাকে আমরা পরিমাপ করতে পারি, তাই সেক্ষেত্রে কেবলমাত্র আয়তনগত প্রসারণ হবে। কিন্তু মজার ব্যাপার, যখন আমি তরলকে তাপ দেব, তখন সেই তরলটাকে তো কোনো পাত্রের মধ্যে রেখে তাপ দেব, তখন কি হবে না, ওই পাত্রেরও আয়তন প্রসারণ হবে। এই কারণের জন্য আমরা দেখেছি যে তরলের ক্ষেত্রে 2 রকমের আয়তন প্রসারণ পাওয়া যায়। একটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ এবং আরেকটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ। তাহলে আমরা বলতে পারি তরলের ক্ষেত্রে প্রকৃত আয়তন প্রসারণ এবং আরেকটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ। প্রকৃত আয়তন প্রসারণ কখন আলোচনা করব না, যখন পাত্রে রেখে তরলটাকে তাপ দেওয়ার সাথে সাথে পাত্রেরও প্রসারণ এবং তরলের প্রসারণ দুটোই আমি আলোচনা করতে পারবো। আর আপাত আয়তন প্রসারণ কখন আলোচনা করব না, যখন পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করব, when we neglect the expansion of container, তখন আমরা বলবো যে তরলের যে প্রসারণটা ঘটেছে সেটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ। ঠিক আছে, এবার আলোচনা করি গ্যাসের ক্ষেত্রে কি হতে পারে। যদি কোনো গ্যাসকে কোনো গ্যাসকে তাপ দাও, অর্থাৎ তার তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করো, তো দেখা যাবে যে তার আয়তনও প্রসারিত হচ্ছে, আবার সাথে সাথে চাপও প্রসারিত হচ্ছে। তাই আমরা এক্ষেত্রে 2টো প্রসারণ আলোচনা করতে পারি। একটা হচ্ছে আয়তন প্রসারণ এবং আরেকটা হচ্ছে চাপ প্রসারণ। দেখো, তবে যখন আয়তন প্রসারণ আলোচনা করব তখন অবশ্যই চাপ স্থির থাকবে, আর যখন চাপ আলোচনা করব তখন আয়তন স্থির থাকবে। এটা অবশ্যই আমাকে বিবেচনা করতে হবে। তাহলে কোনো পদার্থকে তাপ দিলে তার কি কি প্রসারণ হতে পারে সেগুলো আমরা এখানে দেখাতে পেরেছি। তাহলে এবার যদি আমরা বলি যে প্রতিটি পদার্থের প্রসারণ কি সমজাতীয়, না স্যার, আমরা পরীক্ষা করে দেখাতে পারি যে ভিন্ন ভিন্ন পদার্থের প্রসারণ ভিন্ন। অর্থাৎ তুমি যদি একই দৈর্ঘ্যের, একই ক্ষেত্রফলের, একই আয়তনের 3টে ভিন্ন ভিন্ন পদার্থ নিয়ে তাদেরকে সমভাবে উত্তপ্ত করো, দেখবে 3টির যে আয়তন প্রসারিত হয়েছে, যে দৈর্ঘ্য প্রসারিত হয়েছে, এগুলো সমান নয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন উপাদানের প্রসারণ ভিন্নতা আমরা লক্ষ্য করতে পারি। ঠিক এই কারণের জন্য আমরা
কোনটির প্রসারণ বেশি, কোনটির কম, এই ভিন্নতা আলোচনা করার জন্য আমরা তৈরি করেছি প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, যার দ্বারা আমরা ভিন্ন ভিন্ন পদার্থের প্রসারণ কেমন হবে তা আমরা আলোচনা করতে পারি। তাহলে আমরা কি আলোচনা করব? প্রসারণ গুণাঙ্ক। দেখো, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফলের ক্ষেত্রে আলোচনা করব ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তনের ক্ষেত্রে আলোচনা করব আয়তন প্রসারণ গুণাঙ্ক, অবশ্যই যদি চাপের ক্ষেত্রে আলোচনা করি চাপ প্রসারণ গুণাঙ্ক। যেহেতু তিনটির ক্ষেত্রে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে, তাই আয়তন প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশন যদি আমরা আলোচনা করি তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তাহলে আমরা আলোচনা করি আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? যখন কোনো পদার্থকে উত্তপ্ত করা হয় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তখন ওই পদার্থের একক আয়তনে একক তাপমাত্রা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারিত হয় সেই মানকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। লিখেছো? আরেকবার বলতে হবে, যখন কোনো পদার্থকে উত্তপ্ত করা হয় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তখন তার প্রতি একক আয়তনে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন প্রসারণের মানকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। লিখেছ? তাহলে ইংলিশে বলি, when a substance is heated then the fractional change in volume due to unit increase of temperature is defined as coefficient of volume expansion. ঠিক আছে, তাহলে আমরা লিখব কিভাবে? তো ধরা যাক 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো পদার্থের ভলিউম হচ্ছে V0, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভলিউম হচ্ছে V থিটা। দেখুন, তাহলে টেম্পারেচার বৃদ্ধি কত হলো? উষ্ণতা বৃদ্ধি d থিটা, হ্যাঁ, ইকুয়াল টু থিটা। ভলিউম ইনক্রিজ কত হলো? v থিটা মাইনাস V0, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি dV। ঠিক আছে, তাহলে হেন্স একক আয়তনে আয়তন বৃদ্ধি, দ্যাট ইজ ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ভলিউম। সো গামা, এটাকে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে বলি, গামা উইল বি ইকুয়াল টু dV বাই V0, দিস ইজ ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ভলিউম, একক আয়তনে আয়তন বৃদ্ধি ডিউ টু ইউনিট ইনক্রিজ অফ টেম্পারেচার, তাহলে ডিভাইডেড বাই d থিটা। ঠিক আছে, বলো, কোনো প্রবলেম নেই? তাহলে ফ্রম দিস রিলেশন আমরা এখান থেকে বলতে পারি dV ইকুয়াল টু V0 ইন্টু গামা ইন্টু d থিটা। অর আমি যদি dV জায়গায় V থিটা মাইনাস V0 বসাই, তাহলে নিশ্চয়ই V থিটা ইকুয়াল টু পাবো V0 ইন্টু 1 প্লাস গামা ইন্টু d থিটা। দেখুন স্যার, তাহলে আমরা আয়তন বৃদ্ধিও বার করতে পারবো অ্যান্ড ফাইনাল ভলিউম কত হলো সেটাও বার করতে পারবো। ঠিক একই রকম ভাবে, একদম একই প্রসেসে আমরা প্রত্যেকটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক এই পদ্ধতিতে বার করতে পারবো।
ঠিক আছে, দেখুন তাহলে আমরা নিশ্চয়ই এখন বলতে পারি যে কঠিনের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে বলি, আলফা ইকুয়াল টু ডিএল বাই এল জিরো ইন্টু ডি থিটা। দেখো বিটা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কি বলতে পারি, ডিএ বাই এ জিরো ইন্টু ডি থিটা। গামা দ্যাট ইজ ইকুয়াল টু ডিভি বাই ভি জিরো ইন্টু ডি থিটা। ঠিক আছে, এবং লক্ষ্য করে দেখো এদের প্রত্যেকের ইউনিট দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, এল বাই এল ক্যান্সেল, এরিয়ার উপর নির্ভরশীল নয় বা আয়তনের উপর নির্ভরশীল নয়, কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভরশীল। তাহলে এদের ইউনিট কি হবে, সেন্টিগ্রেড স্কেলে মাপলে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, যদি সেন্টিগ্রেড স্কেলে আমরা টেম্পারেচারগুলোকে মাপি। ঠিক আছে, তাহলে এখন একটা প্রশ্ন উঠতে পারে, বা তোমরা তো শিখে এসছো যে এদের মধ্যে সম্পর্ক কি। দেখো খুব ইজিলি আমরা বার করতে পারি। তো প্রথমে নাম্বার 1 আলফা এবং বিটা। দেখো তো মনে করে নাও আমরা এরকম একটা স্কোয়ার প্লেট নিলাম, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, তার নিশ্চয়ই এরিয়া কত হবে, এল স্কোয়ার। তো তাপমাত্রা পরিবর্তিত হলে এই দৈর্ঘ্য পরিবর্তিত হবে এবং একসাথে ক্ষেত্রফল পরিবর্তিত হবে। তাহলে আমরা বলতে পারি যে এরিয়া বা দৈর্ঘ্য তাপমাত্রার উপর নির্ভরশীল। এই জন্য আমরা কি করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। দেখুন ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, তাহলে ডিএ বাই ডি থিটা will be equal to 2L dl by d theta। তাহলে আমরা যদি উভয় পক্ষকে এরিয়া দ্বারা ভাগ করি, 2L এ দ্বারা ভাগ করবো, এ করে এল স্কোয়ার বসিয়ে দিই, dl by d theta। দেখুন এটাকে আমরা কি বলতে পারি, বিটা। তো ঠিক আছে, তো এটা হয়ে গেল বিটা, এটা 2, এটা কেটে গিয়ে দেখো 1/L, এটা কি হলো আলফা। এই দেখো বিটা ইকুয়াল টু 2 আলফা। ঠিক, নিশ্চয়ই কোনো অসুবিধা থাকার কথা নয়। ঠিক একই রকম ভাবে আমরা আলফা এবং গামার মধ্যেও রিলেশন বার করতে পারি। দেখো আলফা এবং গামার মধ্যেও রিলেশন বার করতে পারি, আলফা এবং গামা। এক্ষেত্রে কি নেব, একটা কিউব নেব। এই যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এল। তাহলে ভলিউম কত হবে, এল কিউব। দেখো এখানেও তাপমাত্রা পরিবর্তিত হলে দৈর্ঘ্য পরিবর্তিত হবে এবং একই সাথে ভলিউম পরিবর্তিত হবে। তাহলে আমরা কি লিখব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, তাপমাত্রাকে আমরা থিটা দ্বারা ডিনোট করেছি। তাহলে কি লিখব, ডিভি বাই ডি থিটা ইকুয়াল টু 3L স্কোয়ার ডিএল বাই ডি থিটা, 1/V dV by d theta equal to 3L square by V means L cube dl by d theta। দেখো এখানেও তুমি এটা কেটে দিয়ে একটা L রাখতে পারো, এই যে ঠিক আছে। তাহলে কি হবে, হেন্স গামা উইল বি ইকুয়াল টু 3 ইন্টু আলফা। দেখো তাহলে আমরা কঠিনের ক্ষেত্রে আলফা বিটা এবং গামার মধ্যে রিলেশন তৈরি করতে পারলাম
এবং আমরা লিখতে পারি হেন্স লিখতে পারি আলফা ইকুয়াল টু बीटा बाई 2 इक्वल टू गामा बाई 3 और अल्फा इज टू बीटा इज टू गामा इक्वल टू 1:2:3 देखो ठीक है निश्चय এটাতে কোনো অসুবিধা কিছু নেই ঠিক একই রকম ভাবে একটু দেখে নাও ঠিক একদম একই পদ্ধতিতে একই রকম ভাবে আমরা তরলের ক্ষেত্রে দেখতে পারি এই তরল পদার্থ নিয়ে তাকে উত্তপ্ত করি তরলের ক্ষেত্রে দেখাতে পারি যে তার প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক তবে এই তরলের ক্ষেত্রে দেখাতে গেলে আগে আমাকে একটা এক্সপেরিমেন্ট করে দেখাতে হবে তো আমরা ধরে নিচ্ছি দেখো এটা একটা ক্যাপিলারি টিউব বা কৈশিক নল যেটাকে আমি একটা পাত্রের মধ্যে এইভাবে ঢুকিয়ে রেখেছি এই যে এরকম পাত্রের মধ্যে ঢুকিয়ে রাখা আছে ঠিক আছে তাহলে আমি যদি এইটাকে পুরোটাকে জল দ্বারা ভর্তি করে দিই বা কোনো তরল দ্বারা ভর্তি করে দিই জল নয় তরল কোনো তরল দ্বারা ভর্তি করে দিই দেখো তাহলে স্বাভাবিকভাবে এই ভেতরে ক্যাপিলারি টিউব থাকার জন্য তরলটা কিছুটা উপরে উঠে থাকবে ঠিক আছে তাহলে এখন আমি বলতে পারি এই পাত্রের ভলিউম অফ দ্য কন্টেনার উইল বি ইকুয়াল টু ভলিউম অফ দ্য লিকুইড ঠিক আছে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই দেখো এইবারে আমি কি করলাম না এইটাকে একটা ওয়াটার বাথ বা জল গাহ যাকে আমরা জলের গামলা বলি সেই জলের গামলার মধ্যে রেখে উত্তপ্ত করলাম ঠিক আছে জলের গামলার মধ্যে রেখে উত্তপ্ত করলাম এবং তাপমাত্রা মাপার জন্য এখানে একটা থার্মোমিটার রাখলাম এটা হলো একটা থার্মোমিটার দেখুন ঠিক আছে তাহলে আমরা কি দেখব খুব যদি ভালো করে পর্যবেক্ষণ করো দেখবে যে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে একটু তাপমাত্রা বেশি হলে এই যে প্রাথমিক যে লেভেলটা ছিল সেখান থেকে দেখবে লেভেলটা কমে যাবে প্রথমে এখান থেকে লেভেলটা কমে যাবে অবশ্যই এই লেভেলটা কমে যাবে ঠিক আছে এবং তারপর কি দেখব তারপর দেখব যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই যে লেভেলটা কমে গেছিল এখান থেকে এই লেভেলটা বাড়তে 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 অনেকটা উপরে চলে আসবে ঠিক আছে দেখো অনেকটা উপরে চলে আসবে লিকুইডটা দেখবে অনেক তখন আমরা বলতে পারি যে এই যে দেখো অনেকটা উপরে চলে এসেছে ঠিক আছে এটা ছিল তরলের প্রাথমিক আয়তন এই যে এটা ছিল আমার ভি লিকুইড প্রথমে দেখো কমে গেছে ধরো এটা ছিল এ পজিশন এখানে বিতে এসছে তারপর দেখো সিতে চলে গেছে এই এটা হলো অন্তিম আয়তন ঠিক আছে তাহলে এই ঘটনার কারণ কি যখন আমি এই পাত্রের মধ্যে কোন তরল রেখে তাকে তাপ দিচ্ছি দেখো প্রথমে কে প্রসারিত হচ্ছে পাত্র প্রসারিত হচ্ছে পাত্রের আয়তনটা বাড়ছে ফলে লিকুইড লেভেল কমে গেছে তারপর যখন তাপ লিকুইডকে উত্তপ্ত করছে তখন দেখো তার আয়তন আবার অনেক বাড়ছে এবং আমরা বলতে পারি যে লিকুইডের আয়তন প্রসারণ পাত্রের আয়তন প্রসারণ থেকে অনেক অনেক গুণ বেশি
নিশ্চয়ই এর মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত করতে পারি, দেখো ভালো করে তাকিয়ে দেখো, যে বিসি ইকুয়াল টু, দেখো এসি, আমি যদি প্রথমে এতে ছিল, যদি পাত্রের প্রশ্নটাকে উপেক্ষা করি, এ থেকে সিধে চলে গেছে এসি প্লাস এবি। ঠিক আছে, এবং এটা দৈর্ঘ্য কত, যদি আমরা এটার এরিয়া ক্রস সেকশনকে স্মল এ ধরি, তাহলে আমরা উভয় পক্ষে এ দিয়ে গুণ করতে পারবো। তাহলে বিসি ইন্টু এ ইকুয়াল টু এসি ইন্টু এ প্লাস এবি ইন্টু এ। ঠিক আছে, তাহলে আমাদের সিদ্ধান্ত কি হবে, আমরা এখন বলতে পারবো, দেখো তরলের আয়তন প্রসারণ, অনেক সংক্ষেপে লিখি, তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইকুয়াল টু তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস, দেখো এটা পাত্রের আয়তন প্রসারণ, পাত্রের দেখো পাত্রের আয়তন প্রসারণ। ঠিক আছে, নিশ্চয়ই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। তাহলে এখান থেকে এক কাজ করি, উভয় পক্ষকে দেখো যে পরিমাণ তাপমাত্রা আমরা বৃদ্ধি করেছি এটা দিয়ে ভাগ করি, আর প্রাথমিক আয়তন দ্বারা ভাগ করি। দেখো তাহলে কি লিখব, বিসি ইন্টু এ ডিভাইড বাই ইনিশিয়াল লিকুইড, দেখো ভি ইন্টু ডি থিটা, তাপমাত্রা বৃদ্ধিটা একদম, এসি ইন্টু এ বাই ভি ইন্টু ডি থিটা প্লাস এ বি ইন্টু এ বাই ভি ইন্টু ডি থিটা। ঠিক আছে, হ্যাঁ ভি লিকুইড, এটা এল লিখতে পারো, এটা লিখতে পারো, এটা কন্টেনার লিখতে পারো, এদের ইকুয়াল। তাহলে এটা কি হলো, এটা হলো গামা আর, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু, এটা হলো আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস এটা হলো পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো ঠিক আছে, এটা হলো আমার তরলের ক্ষেত্রে যে দুটো প্রসারণ গুণাঙ্কের কথা বলেছিলাম তাদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, হ্যাঁ স্যার এই ছবি এঁকে না দেখালে তো হবে না, ছবিটা তোমাকে বলতেই হবে, ফিগারটা না দেখালে তো পরিষ্কার করে বোঝাতে পারবে না। এইবার আসি গ্যাসের ক্ষেত্রে। এইবারে আমরা আসবো গ্যাসের ক্ষেত্রে। যদি আমরা কোনো গ্যাস নিয়ে তাকে তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে, দেখো তার চাপও বৃদ্ধি হবে এবং আয়তনও বৃদ্ধি হবে, অর্থাৎ তার চাপও তাপমাত্রার একটা ফাংশন এবং ভলিউমও তাপমাত্রার একটা ফাংশন। ঠিক আছে, তাহলে ধরা যাক আমার এইখানে একটা আদর্শ গ্যাস আছে, ঠিক আছে, যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, ভলিউম V0 এবং প্রেসার হলো P0। আমরা এই গ্যাসটাকেই একবার কি করলাম, দেখো কি তার ভলিউমটাকে স্থির রেখে এই ভলিউমটাকে স্থির রেখে ঠিক আছে তাপমাত্রা করলাম θ ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভলিউম V0 থাকলো কিন্তু প্রেসার পরিবর্তন হয়ে গেল Pθ। ঠিক একই রকম ভাবে যদি আরেকবার দেখো সেম গ্যাসকে, একই গ্যাসকে তার চাপ স্থির রেখে তার তাপমাত্রা θ ডিগ্রি সেলসিয়াস করি তাহলে প্রেসার ঠিক থাকবে, ভলিউম অবশ্যই পরিবর্তন হয়ে যাবে।
কি স্যার, ঠিক আছে। তাহলে এইবার লক্ষ্য করে দেখো, এই যে দুটো ক্ষেত্র আমরা তৈরি করেছি, এখানে গ্যাসের ভর স্থির, গ্যাসের এই যে ভর স্থির, বলো ঠিক আছে, হ্যাঁ, টেম্পারেচার স্থির, এরও তাপমাত্রা স্থির। তাহলে আমরা কি করতে পারি, বয়েলস ল অ্যাপ্লাই করতে পারি, বয়েলস ল আমরা প্রয়োগ করতে পারি। কি হবে, তাপমাত্রা স্থির থাকলে, গ্যাসের ভর স্থির থাকলে কি হবে, V0 ইন্টু পি থিটা উইল বি ইকুয়াল টু P0 ইন্টু ভি থিটা। দেখুন স্যার, ঠিক আছে, দেখো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা যদি বলি, দেখো তাহলে V0, হেন্স আমরা এখানে V0 ইন্টু পি থিটা, তাপমাত্রা বৃদ্ধির ফলে যে চাপের পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখানে আমরা কি আলোচনা করব, স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক। তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে স্থির আয়তনে, আয়তন স্থির, চাপ, এটাকে গামা দিয়ে বলা হয়, এটাকে বলা হয় স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে কি লিখবো, তাহলে ঠিক একই রকম P0 ইন্টু 1 প্লাস গামা ভি ইন্টু থিটা, ডি থিটা ভ্যালু হচ্ছে 0 টু থিটা। ঠিক একই রকম ভাবে আমরা এখানে লিখতে পারবো P0 ইন্টু V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু থিটা, যেখানে গামা পি হলো স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো লক্ষ্য করে দেখো, P0 V0 ক্যান্সেল, 1 প্লাস গামা ভি ইন্টু থিটা ইকুয়াল টু 1 প্লাস গামা পি ইন্টু থিটা। 1 1 ক্যান্সেল, থিটা নট ইকুয়াল টু 0, তো আমরা সিদ্ধান্ত কি করতে পারি, গামা পি ইকুয়াল টু গামা ভি। তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই গামা পি এবং গামা ভির মানটা সমান। তাহলে হেন্স আমরা সিদ্ধান্ত করতে পারলাম যে কোনো গ্যাসের ক্ষেত্রে গামা পি ইকুয়াল টু গামা ভি, এবং এর ভ্যালু মান হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে আমরা তিনটে গ্যাসের ক্ষেত্রে, তিনটি পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ তিন ধরনের পদার্থের ক্ষেত্রে, কঠিন, তরল এবং গ্যাসীয়, তাদের কি কি প্রসারণ গুণাঙ্ক হতে পারে এবং তাদের মধ্যে সম্পর্ক কি, সেগুলো আমরা বার করতে পারলাম। এরপর যেটা আমরা করব, আমরা পরের ভিডিওতে দেখাবো যে এই প্রসারণ গুণাঙ্কগুলোকে কাজে লাগিয়ে বেশ কিছু সমস্যা বা অ্যাপ্লিকেশন পরবর্তী ভিডিওতে।